নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। ইস্টবেঙ্গলের জন্য একটা বড় সুখবর বেরিয়ে আসছে। হুগো বুমোস কোন দলে যাবে সেই নিয়ে আলোচনা করব, পার্দোকে নিয়ে আলোচনা রয়েছে, এছাড়া আইএসএল নিয়েও আমরা কথা বলবো একটু এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমে যদি আমরা একটুখানি আইএসএলের ম্যাচ নিয়ে কথা বলি, তো কালকে একটা দুর্দান্ত ম্যাচ ছিল এফসি গোয়ার সঙ্গে মোহনবাগান সুপার জায়েন্টের। কিন্তু ম্যাচটা দেখার সৌভাগ্য আমার হয়নি, ম্যাচটা আমি দেখতে পারিনি। কিন্তু যেটুকু জানতে পারলাম যে ম্যাচ কিন্তু খুব ভালো হয়েছে, 50-50 ম্যাচ হয়েছে। রেফারিং নিয়ে কিছু বলছি না, কি রেফারিং হয়েছে সেটা তো জানা নেই, কিন্তু শুনলাম রেফারিং যেরকম হয় সেরকমই হয়েছে। আর মোহনবাগান সুপার জায়েন্ট একটাই গোল করেছে, ডিমিট্রি বেট্টাটোস, এবং যেটা হাইলাইটস দেখলাম তো একদম সুযোগ সন্ধানী প্লেয়ার এবং বড় ম্যাচের প্লেয়ার কেন ডিমিকে বলা হয় সেটাই কিন্তু সে দেখিয়ে দিল। একটা ভুল, সেই ভুল থেকেই গোল মেরে দিয়েছে। এছাড়াও কিন্তু অনেক বেশি মোহনবাগান গোল করতে পারতো। ফার্স্ট হাফে অবশ্যই এফসি গোয়া তারা যেহেতু ঘরের মাঠে খেলছে, তারা তাদের মতন ফুটবল খেললেও সেকেন্ড হাফে আস্তে আস্তে খেলার মধ্যে ফিরে এসেছে এবং সেখান থেকে ম্যাচটা জিতে বার করে দিয়েছে। এবং খেলার যদি দিকে তাকো তাহলে হয়তো গোয়া অনেক বেটার ফুটবল খেলেছে, কিন্তু হাবাসের নিয়মই এটা, দেখতে হয়তো খুব একটা ফুটবলটা ভালো লাগবে না, কিন্তু দিনের শেষে রেজাল্ট আসবে। তো সেই রেজাল্টটাই কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টকে হাবাস এনে দিল। এবং কঠিন প্রতিপক্ষ এফসি গোয়া, তারা কিন্তু এই আইএসএলের প্রথম হারলো। এখনও পর্যন্ত তারা একটা ম্যাচও হারেনি, প্রথম তারা হারের মুখ দেখলো। তো বলতে গেলে দুর্দান্ত জমে গেল এবার আইএসএল। এবং যদি আজকে আমরা আইএসএলের ম্যাচ নিয়ে কথা বলি, তো আজকের আইএসএলের ম্যাচটাও কিন্তু খুব ভালো ম্যাচ হবে পাঞ্জাব এফসির সঙ্গে জামশেদপুর এফসি। যেই পাঞ্জাব কিন্তু আইএসএলের সেকেন্ড হাফে রীতিমতন কামব্যাক করেছে, ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ জিতেছে, প্লেয়াররা গোল পাচ্ছে, স্ট্রাইকাররা গোল পাচ্ছে, ডিফেন্স ভালো ফুটবল খেলছে। আর জামশেদপুরও পিছিয়ে থাকা অবস্থা থেকেও তারা ম্যাচের মধ্যে ফিরে আসছে, ম্যাচ জিতছে। তো সিবেরিওটোরও গোলে কিন্তু আগের ম্যাচটা জামশেদপুর ড্র করতে পেরেছিল, তা নাহলে তারা হেরে যেত। আর পাঞ্জাবও কিন্তু তারা লাস্ট দুটো ম্যাচে জিতেছে। তো দুটো দলের পয়েন্ট কিন্তু বর্তমানে 14 পয়েন্টে রয়েছে। জামশেদপুর 15 ম্যাচ খেলেছে, আর সেখানে পাঞ্জাব কিন্তু 14 ম্যাচ খেলেছে। কিন্তু যদি দেখা যায় যে আজকের ম্যাচ যদি যে কোনো দল জেতে, তারা কিন্তু টপ 6-এ চলে যাবে। কিন্তু ম্যাচ ড্র হলে হয়তো তাদের কিছু পরিবর্তন হবে না, ওই একই জায়গায় তারা থেকে যাবে, কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে। আর যদি ম্যাচটা ড্র হয় সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু কিছুটা অ্যাডভান্টেজ পাবে। তো এই ম্যাচের কিন্তু তোমরা স্কোর লাইন প্রেডিকশান করতে পারো, কোন দল কতগুলো জিততে পারে তোমাদের মতামত কিন্তু কমেন্টে জানাতে পারো। এরপর যদি আমরা একটুখানি হুগো বুমোসকে নিয়ে কথা বলি, তো হুগো বুমোসকে আনরেজিস্টার করার পর কিন্তু সে রীতিমতন তার দেশে ফিরে গেছে। দলের সঙ্গে তার আর সম্পর্ক নেই, এটুকু মোটামুটি সমস্ত জায়গা থেকেই ধরা হচ্ছিল। কিন্তু যেহেতু কন্ট্রাক্টেড প্লেয়ার এবং কন্ট্রাক্ট ভাঙতে গেলে মোহনবাগান সুপার জায়েন্টকে প্রচুর পরিমাণে খরচা করতে হবে, এবং হুগো যদি এখন দল ছেড়ে দেয় সেটা হুগোর জন্যও খারাপ হবে। সেই কারণে হুগো দেশে ফিরে গেছে, এখনও ফাইনাল সিদ্ধান্ত নেয়নি। কিন্তু মার্কাসের কাছ থেকে যে আপডেটটা জানা যাচ্ছে, হুগো কিন্তু থাকতে চলেছে, অর্থাৎ এই সিজনে হুগো মোহনবাগান সুপার জায়েন্ট দলেই হয়তো থাকতে চলেছে। সে এখনও পর্যন্ত দল ছাড়ার কোনো রকম সিদ্ধান্ত নেয়নি। দেখো, সিদ্ধান্ত নিতে গেলে জাস্ট একটা সে ভাবলেই কিন্তু সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি, সেটাই কিন্তু মার্কাস রীতিমতন জানিয়ে দিয়েছে। এবং এখন কিন্তু মোহনবাগানেরই প্লেয়ার, এবং পরে যদি সে মনে করে যে না, হাবাসের সঙ্গে তার কাজ করা সম্ভব নয়, সেক্ষেত্রে সে যদি কন্ট্রাক্ট ভেঙে নেয় সেটা আলাদা ব্যাপার। কিন্তু বর্তমানে অনেক জায়গা থেকেই রিপোর্ট করা হচ্ছিল মুম্বাইয়ে চলে যেতে পারে। মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলের যেহেতু ফ্যান ডিম্যান্ড রয়েছে, ইস্টবেঙ্গল যেহেতু এক প্রকার কথাবার্তাও চালিয়েছে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলে আসতে পারে। তো সেই ব্যাপারটা এই মুহূর্তেই আজকের দিনে দাঁড়িয়ে হচ্ছে না, ভবিষ্যতে হতে পারে, কিন্তু এখনই কেউ আশা করো না যে হুগো মোহনবাগান ছেড়ে অন্য কোনো দলে যাচ্ছে। এটুকুও তোমাদের মোটামুটি ক্লিয়ার বোঝাতে পারলাম। এরপর যদি আমরা কথা বলি একটুখানি পার্দোকে নিয়ে, তো তোমাদের লাস্ট ম্যাচ খেলার আগের দিনই তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে পার্দোর ইনজুরি সম্ভবত প্র্যাকটিসেই বোঝা যাবে পার্দোর কী অবস্থা। তো পার্দোর রীতিমতন এমআরআই করা হয়েছে, তো তার পায়ের পাতার দিকে কিন্তু ভালোই ইনজুরি রয়েছে। বেশ কিছু ম্যাচ অন্তত 3 সপ্তাহ কিন্তু সে মাঠের বাইরের জন্য ছিটকে গেল, অর্থাৎ বিদেশির অপশান কিন্তু কোচের কাছে আরও একটা কমলো। পার্দো কিন্তু আস্তে আস্তে খেলার মধ্যে ফিরছিল। প্রথম দিকে পার্দোকে দেখে খুব একটা ভালো লাগেনি, তারপরে কিন্তু পার্দোকে দেখে বেশ ভালো লাগছিল। সুপার কাপে বা আইএসএলের ম্যাচেও কিন্তু পার্দো আস্তে আস্তে ভালো ফুটবল খেলছিল, মাঝ মাঠে চেষ্টা করছিল ভালো ফুটবল খেলার, এবং মাঝে সাঝে গিয়ে অ্যাটাকিংয়ে গিয়েও সাহায্য করছিল
ছিল, যেরকম দূরপাল্লা শট নিতে আমরা দেখছিলাম পার্দকে, তো পার্দকে কিন্তু লাস্ট 3 সপ্তাহ পাওয়া যাবে না, পরবর্তী 3 সপ্তাহ। এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বড় চাপ হয়ে গেল। তো অবশ্যই কোচকে সেকেন্ড অপশান ভাবতে হবে, তো সেটা কিন্তু কোচ খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবে, এটুকু জানা যাচ্ছে। তো এরপরে যদি আমরা একটুখানি সাউল ক্রিস্পোকে নিয়ে কথা বলি, তো অনেক জায়গা থেকে অনেক আপডেট এবং তোমাদের ওই একই জিনিস আমি বলেছিলাম, সাউল কিন্তু ফিরবে, যেহেতু কোচ জানিয়েছে, ভরসা রাখো কোচের ওপর। তো সেক্ষেত্রে যে আজকে আপডেটটা পাওয়া যাচ্ছে বাংলার বেশ কিছু বড় সংবাদ মাধ্যম, আর কালকেও দেখলাম টিভি কোনো চ্যানেল থেকেও এটা রিপোর্ট দেওয়া হচ্ছে, সাউল কিন্তু ফিরতে চলেছে। এবং তোমাদের যেরকমটা জানিয়েছিলাম 16-17 তারিখে তার ফেরার সম্ভাবনা রয়েছে, তো তারিখটা গিয়ে একটু পিছিয়েছে, 16-17 নয়, সে 18 অথবা 19 তারিখে কলকাতায় আবারও ফিরতে চলেছে। এবং যেটা স্পেনে যে কারণে যাওয়া, সেই কারণটা রীতিমতন সাকসেসফুল হয়েছে। স্পেনে গিয়ে ট্রিটমেন্ট করে সে কিন্তু অনেক ভালো রয়েছে। হয়তো জামশেদপুর ম্যাচ যেটা রয়েছে, হায়দ্রাবাদ ম্যাচের পরে ইস্টবেঙ্গলের জামশেদপুর ম্যাচ রয়েছে, সেই ম্যাচে হয়তো তাকে কোচ যদি সাবস্টিটিউট বেঞ্চে রাখে তাহলে অবাক হব না, কিন্তু তার পরবর্তী চেন্নাই ম্যাচ থেকেই ফুল অ্যাভেলেবেল হয়ে যাবে। এটা কিন্তু একটা বাড়তি সুখবর ইস্টবেঙ্গলের জন্য বলাই যায়। এত খারাপ কাঠ সমস্যা, চোট সমস্যা, তার মাঝখানে সাউল ফিরলে আর সৌভিক চক্রবর্তীর সঙ্গে সেই যে মাঝমাঠে জুটি হলে, ইস্টবেঙ্গল যেভাবে এই লাস্ট 2টো ম্যাচ খেললো, সেখান থেকে আশা করি কামব্যাক করবে। এবং দলের মেন স্তম্ভ যদি বলা হয় সেটা সাউল, রীতিমতন তোমরা বুঝতে পেরে গেছো। হয়তো প্লেয়ার গোল করছে না দেখে হয়তো মনে হয় না যে বিরাট বড় কাজ করছে, কিন্তু যে কাজটা নিঃশব্দে করে যায়, সেই কাজটাই কিন্তু লাস্ট 2টো ম্যাচে খুবই অভাব লক্ষ্য করা গেছে। তো তোমাদের যেরমভাবে বলে এসেছিলাম সাউল ফিরবে, সাউল কিন্তু ফিরতে চলেছে, এটা কিন্তু খুবই সুখবর। তো এই সুখবরটা পেয়ে তোমরা কতটা খুশি হয়েছো কমেন্টে জানিও, আর অবশ্যই কিন্তু এই সুখবরটার জন্য সবাই লাইক করে দিও, কেউ লাইক করতে ভুলো না। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও।